হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের ভিডিওতে আমি ডব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল পরীক্ষায় আসা বিগত বছরের 50টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে সন্ধ্যে 7টায় এই পুলিশ কনস্টেবলের যে ক্লাসগুলো আমি দিয়ে থাকি সেগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে। অবশ্যই সন্ধ্যে 7টায় আমাদের যে ক্লাসগুলো হয় সেগুলো অবশ্যই তোমরা জয়েন করার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমরা বাছাই করে নিয়ে আসি যেগুলো পরীক্ষায় আসার মতো। কারণ শুধু শুধু যে অনেকগুলো কোশ্চেন করিয়ে দিলাম যেগুলো গুরুত্বহীন প্রশ্ন সেগুলো কিন্তু করানো হয় না। অবশ্যই দেখবে গুরুত্বপূর্ণ কোশ্চেনই তোমাদের করিয়ে দিই। আর যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষায় আসার সম্ভাবনা 90 থেকে 95%, অবশ্যই এখান থেকে তোমরা কমেন্ট পাবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? ঠিক আছে, তো এই প্রশ্নটি যে কতটা পরীক্ষায় এসে তোমরা চিন্তা করতে পারবে না। পিএসসির বিভিন্ন পরীক্ষা থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পরীক্ষায় তো এই প্রশ্নটা আসতেই থাকে। আবার ম্যাক্সিমাম ছেলে মেয়ে যেখানে ভুল করে সেটাও আজকে আমি তোমাদের ধরিয়ে দেবো। দেখো, বাংলার আকবর নামে পরিচিত হুসেন শাহ, কিন্তু সমস্যাটা বাদে কোথায়? সমস্যাটা এক জায়গায় হয়ে থাকে, যেটা হচ্ছে কাশ্মীরের এই বাংলার জায়গায় কি দিয়ে দেয়? কাশ্মীর দিয়ে দেয়। পুরোটা লিখছি না। তো কাশ্মীরের আকবর নামে কে পরিচিত ছিলেন? তো এই দুটো কিন্তু গুলিয়ে যায়। তো কাশ্মীরের আকবর কে ছিলেন? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। আমাদের বাংলার আকবর বললে কী হবে? হুসেন শাহ। আর কাশ্মীরের আকবর বললে কী হয়ে যাবে? জয়নুল আবেদিন। কিন্তু অপশানে যখন এই দুটো থাকে তখন কিন্তু ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে। তো তোমরা অবশ্যই মনে রাখবে বাংলার হুসেন আর কাশ্মীরের জয়নুল আবেদিন। তো বাংলার আকবরকে হুসেন শাহ, কাশ্মীরের আকবর জয়নুল আবেদিন। আর একটা জিনিস তোমরা দেখতে পাবে আজকের ক্লাসে, যে আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে সেই প্রশ্ন রিলেটেড যে জিকে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু সব এই ভিডিওতে আলোচনা করে দেবো। অর্থাৎ আমি 50টি প্রশ্ন এখানে তোমাদের আলোচনা করব, তার সাথে সাথে দেখবে আরও 50টি প্রশ্ন কিন্তু আলোচনা হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে দেখো, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন, বা এনাকে কি বলা হয়? প্রথম নরসিংহ বর্মন। তো পল্লব বংশ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের এখানে বলবো। তো এর যদি বলা হয় প্রতিষ্ঠাতা, ফাউন্ডার কে ছিলেন? সিংহ বিষ্ণু। তো যে কোনো এই যে বংশগুলো আছে, পাল বংশ, সেন বংশ, তারপরে তোমাদের পল্লব বংশ, তারপরে চোল বংশ, পাণ্ডব বংশ, এই বংশের শ্রেষ্ঠ সম্রাট বা এদের প্রতিষ্ঠাতা এগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। সিংহ বিষ্ণু, প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিংহ বিষ্ণু। আর এই পাল বংশের সময়ে মহাবলীপুরমের সপ্তরথ মন্দির নির্মাণ হয়েছিল। কি হয়েছিল? মহাবলীপুরমের সপ্তরথ মন্দির। এটা মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসে যে মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কাদের সময়ে তৈরি হয়েছিল? তো এটা হচ্ছে পল্লব বংশের সময়, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির। এরপরে যদি তোমাদের দিয়ে দেয় পল্লব বংশের রাজধানী কোথায় ছিল? তো রাজধানী ছিল কাঞ্চিপুরম, কাঞ্চি। এরপরে যদি দিয়ে দেয় পল্লব বংশের শেষ সম্রাট কে ছিলেন? তো পল্লব বংশের শেষ সম্রাট ছিলেন অপরাজিতা বর্মন। ঠিক আছে, দেখো এখানে ছিল একটা প্রশ্ন, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাটকে প্রথম নরসিংহ বর্মন। তো তার সাথে রিলেট করে দেখো ফাউন্ডারকে সিংহ বিষ্ণু, একটা প্রশ্ন বলে দিলাম। মহাবলীপুরমে সপ্তরথ মন্দির কাদের সময় হয়েছিল? পল্লব বংশের সময়, দুটো প্রশ্ন। পল্লব বংশের রাজধানী কোথায়? কাঞ্চি। আর পল্লব বংশের শেষ সম্রাট, লাস্ট যে সম্রাট, তিনি কে? অপরাজিতা বর্মন। এরপরে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? যাকে পাগলা রাজা বলা হয়, তিনি তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন। পরের প্রশ্ন, সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? তো দেখো এই যে সংহিতা, আরণ্যক, উপনিষদ এগুলো সবই হচ্ছে বেদের অংশ, বাট মহাভারত হচ্ছে বেদের অংশ নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান মহাভারত। আর এই যে প্রশ্নগুলো আমি নিয়েছি অনলাইনের আকারে, এগুলো সব কিন্তু তোমাদের বিগত বছরের পুলিশ পরীক্ষা এসছে। এর পরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন থাকে, প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন এখান থেকে দেখতে পাবে। বলছে শিখদের পঞ্চক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? পঞ্চক কার ধারণা? তো পঞ্চক এটা কি? দেখো পাঁচটা ক এর ধারণ করার নির্দেশ কে দিয়েছিল? তো দিয়েছিল হচ্ছে গুরু গোবিন্দ সিং। তিনি ছিলেন দশম শিখ গুরু। কত নাম্বার? দশম শিখ গুরু। আর
এরপরে ছিলেন আরেকজন শিখ গুরু তেগ বাহাদুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তেগ বাহাদুর। তিনি ছিলেন নবম ধর্মগুরু শিখদের, ঠিক আছে। আর এই তেগ বাহাদুরকে কোন মুঘল সম্রাট হত্যা করেছিলেন সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তেগ বাহাদুরকে কোন মুঘল সম্রাট হত্যা করেছিলেন সেটা তোমরা কমেন্টে জানাবে। আর এই শিখদের পঞ্চককারের ভিতরে কী কী আছে দেখো, কেশ, দেখবে তোমরা যে যারা শিখ তাদের কেশ সজ্জাগুলো কিন্তু সুন্দর হয়। আর এই সুন্দর কেশ সজ্জার জন্য তাদের কি দরকার ছিল, চিরুনি, সেটাকে কি বলা হয় কয়ের মাধ্যমে, কাঙ্ঘা, কাঙ্ঘা, কাঙ্ঘা। এরপরে কাঙ্ঘা মানে কি, কাঠের চিরুনি। এরপরে কড়া, দেখবে ওরা সবাই হাতে বালা পরে, ঠিক আছে, এটাকে কি বলা হয়, কড়া। আর কাচ্ছা, কাচ্ছা মানে হচ্ছে সুতির বস্ত্র, শিখরা দেখবে সুতির বস্ত্র পরে, কাচ্ছা সুতির বস্ত্র। এরপরে আছে কিরপান, এইগুলো ধারণ করার মানে পরিধান করার নির্দেশ কে দিয়েছিলেন, শিখদের যে ধর্মগুরু গুরু গোবিন্দ সিং, তিনি হচ্ছে দশম শিখ গুরু, তিনি ছিলেন শেষ ধর্মগুরু শিখদের। এরপরে নবম কে ছিলেন, তেগ বাহাদুর, তাকে হত্যা করেছিলেন একজন মুঘল সম্রাট, সেটা তোমরা কমেন্টে জানাবে। আর এই যে পঞ্চক সেটা আমি তোমাদের বলে দিলাম, কেশ, কাঙ্ঘা, কড়া, কাচ্ছা আর হচ্ছে কিরপান, এইগুলো ধারণ করার নির্দেশ কে দিয়েছিলেন, গুরু গোবিন্দ সিং। পরে প্রশ্ন দেখো, পিটের ভারত শাসন আইন কত সালে পাশ হয়েছিল, 1784 সালে। তো এই রিলেটেড একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি, ওই সময়কার এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর কে প্রতিষ্ঠা করেছিলেন, এই দুটো প্রশ্ন কমেন্টে জানাবে। পরে প্রশ্ন, নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়। তো গাইস, লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়। তো তিনি ভারতের রেলপথ নির্মাণ করেছিলেন কত সালে, 1853 সালে তিনি রেলপথ নির্মাণ করেছিলেন। কোথা থেকে কোথায়, বোম্বে থেকে থানে, ঠিক আছে, মনে রাখবে, সহজ প্রশ্ন, বোম্বে টু থানে, 1853 সালে। আর তিনি কি কি কাজ করেছিলেন, তিনি 1852 সালে ইলেকট্রিক টেলিগ্রাফ সূচনা করেন, ঠিক আছে, ইলেকট্রিক টেলিগ্রাফ। এরপরে তিনি 1854 সালে ডাকঘর ব্যবস্থার সূচনা করেন, ঠিক আছে, যেটাকে আমরা পোস্ট অফিস বলি। তো 1854 সালে তিনি কিসের সূচনা করেন, ডাকঘরের। 1854 সালে তিনি আরেকটা যুগান্তকারী কাজ করেন, সেটা কি, তিনি পিডব্লিউডি প্রতিষ্ঠা করেন, পিডব্লিউডি। তো এই পিডব্লিউডি এর ফুল ফর্ম কি সেটা তোমরা কমেন্টে জানিও। তো দেখো, লর্ড ডালহৌসি তিনি এতগুলো কিন্তু মহান বা মহৎ কাজ করেছিলেন। 1853 সালে রেলপথ নির্মাণ করেছিলেন বোম্বে থেকে থানে, 1852 সালে ইলেকট্রিক টেলিগ্রাফ সূচনা করেন তিনি, 1854 সালে ডাকঘর প্রতিষ্ঠা করেন, 1854 সালে আরেকটা পিডব্লিউডি এই সংস্থার প্রতিষ্ঠা তিনি করেছিলেন। আর তার সময়কাল ছিল 1848 থেকে 1856। এর পরের প্রশ্ন, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল। তো বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আর কে প্রতিষ্ঠা করেছিলেন, এ.ও. হিউম, মানে অ্যালান অক্টাভিয়ান হিউম। তো এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কে করেছিলেন, অ্যালান অক্টাভিয়ান হিউম। আর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে, ডব্লিউসি মানে উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক, ডব্লিউসি ব্যানার্জি, আমি ডব্লিউসিবি দিলাম, উমেশ চন্দ্র ব্যানার্জি, মনে রেখো। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন, 1930 সালের 12ই মার্চ। আর মহাত্মা গান্ধী রিলেটেড একটা প্রশ্ন তোমাদের বলছি, তিনি 1924 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন, সেই অধিবেশনের নামটা কি একটু বলবে। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন। তো হরিপুরা এই কংগ্রেস অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে তিনিও সভাপতি নির্বাচিত হয়েছিলেন, বাট তিনি তার যে টাইম পিরিয়ড শেষ করেননি, তার আগে ছেড়ে দিয়েছিলেন। পরের প্রশ্ন দেখো কি বলছে, ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে হিমবাহ। তো একটা হিমবাহের নাম তোমরা সবাই জানো, সিয়াচেন হিমবাহ, ঠিক আছে। এই সিয়াচেন হিমবাহ এটা কোন পর্বতশ্রেণীতে অবস্থিত সেটা তোমরা যদি পারো অবশ্যই কমেন্টে জানিও। এর পরের প্রশ্ন, নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি, দোদাবেতা। নীলগিরি পর্বতটি কোন রাজ্যে আছে সেটা একটু কমেন্টে জানাবে, আমি তোমাদের বলে দিচ্ছি, তামিলনাড়ু। এটি কয়েকটি রাজ্যে কিন্তু আছে দক্ষিণ ভারতে, ঠিক আছে। তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দোদাবেতা, এটা মনে রেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর এর সাথে একটা বলে দিই, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর।
এটাও কিন্তু ইম্পর্টেন্ট আসে। এরপরে প্রশ্ন দেখো, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? ঠিক আছে, হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি আকরিকের নাম হবে? ঠিক আছে, তো দেখো আকরিক লোহা, ঠিক আছে, আকরিক লোহা। হেমাটাইট কিসের থেকে পাওয়া যায়? আকরিক লোহা। তো লোহার যে আকরিক, ঠিক আছে, সেগুলোকে কী বলে? হেমাটাইট। এখানে প্রশ্ন হওয়া উচিত ছিল হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি আকরিক। তো লোহার আকরিককে হেমাটাইট। আরও কী আছে? হেমাটাইট, ম্যাগনেটাইট, লোহার আকরিক, এগুলো। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে আকরিক থেকে, কোনটি কোন পদার্থের আকরিক। তো লোহার আকরিক আরেকটা কি? ম্যাগনেটাইট, হেমাটাইট, আর একটা হচ্ছে সিডেরাইট। ফুড এসআই, এবারে ফুড এসআই কিন্তু প্রশ্ন ছিল এই লোহার আকরিক থেকে। পরের প্রশ্ন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিম বর্ধমান। ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? রায়পুর। তো তোমাদের বলে রাখি, আমাদের ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে তাদের রাজধানী, ক্যাপিটাল, তাদের যে চিফ মিনিস্টার, ঠিক আছে, সিএম, তারপরে তাদের যে গভর্নর, সেগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়? এটা তোমরা সবাই জানো, আর্জেন্টিনা জয়ী হয়েছিল। তো এটা ওই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ছিল, 2023-এর এটা প্রশ্ন নিয়ে এসেছি আমি, 23-এর কলকাতা পুলিশ কনস্টেবলের প্রশ্ন, তো এই কারণে ওই সময় এসেছিল। ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? গল্ফ। ঠিক আছে, তো বিভিন্ন খেলার সাথে যুক্ত যে শব্দগুলো তোমরা অবশ্যই দেখে যাও, কারণ এখান থেকে একটা প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর কমন থাকে। কি বললাম? প্রত্যেক বছর কমন পাবে। বাংলা উপন্যাস কালবেলার রচয়িতাকে? সমরেশ মজুমদার। এই সমরেশ মজুমদারের দুটো বইয়ের নাম যদি পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কী বলা হয়? ভার বা ওয়েট। ঠিক আছে, একে আবার ওজনও বলে। আর তোমরা সবাই জানো, পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে সেই বলটা হচ্ছে কি? মাধ্যাকর্ষণ বল, গ্র্যাভিটি যেটাকে বলা হয়, মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি। দেখো, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, এটাকে কী বলা হয়? ঊর্ধ্বপাতন। ঠিক আছে, তো কর্পূরকে তোমরা যখন উত্তপ্ত করবে বা কর্পূরকে খোলা বাতাসে রেখে দিলে দেখবে ওটি কী হয়? এই সরাসরি কিন্তু বাষ্পে পরিণত হয়, তরলে পরিণত হয় না। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? তো সাধারণ তুলাযন্ত্র হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। তোমাদের একটা প্রশ্ন আমি দিচ্ছি যে নৌকার দাঁড়, এটা পরীক্ষা আসে, নৌকার দাঁড় এটা কোন শ্রেণীর লিভার? আর ঢেঁকি, ঢেঁকি কোন শ্রেণীর লিভার? অবশ্যই কমেন্টে জানিও, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকে। পরের প্রশ্ন দেখো, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কেলভিন। এই রিলেটেড আর একটা প্রশ্ন আসে, এসআই পদ্ধতিতে তাপের একক কী? তো তাপের একক হয়ে যাবে কিন্তু জুল। ঠিক আছে, এসআই পদ্ধতিতে তাপ হচ্ছে জুল। বাট যদি বলে সিজিএস পদ্ধতিতে তাপের একক কী, তখন কি হয়ে যাবে? ক্যালোরি। কি বললাম? সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। পরের প্রশ্ন, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভার বা ওজন। তো স্প্রিং তুলার সাহায্যে কী মাপা হয়? ভার বা ওজন। পরের প্রশ্ন, পটাশিয়ামের রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা। ঠিক আছে, এটাকে পটাশিয়ামকে আমরা সবাই কে দিয়ে ডিনোট করি? তোমরা সবাই জানো, পটাশিয়াম কে, সোডিয়াম Na, ম্যাগনেসিয়াম Mg, ক্যালসিয়াম Ca, অ্যালুমিনিয়াম Al। তো এইগুলো যে চিহ্নগুলো হয়, যে মৌলগুলো আছে পর্যায় সারণীতে, সেগুলো চিহ্ন কিন্তু তোমরা মনে রেখো, কারণ এখানে দেখো একটা দিয়ে দিয়েছে, খুবই ইজি প্রশ্ন। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? ঠিক আছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তো কী হয়ে যাবে? পারদ, পারদ বা মার্কারি। যে আমরা থার্মোমিটার ব্যবহার করি, থার্মোমিটারে যে তরলটা ব্যবহার করা হয় সেটা কি বলো তো? সেটা হচ্ছে পারদ। যদি প্রশ্ন আসে তরল অধাতু, তরল অধাতু কি? এটাও কিন্তু প্রশ্ন আসে প্রত্যেক বছরই, দেখবে কোনো না কোনো পরীক্ষায় থাকে। তরল অধাতু হচ্ছে ব্রোমিন, এটা হচ্ছে ব্রোমিনের চিহ্ন, তরল অধাতু। প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন কি? 22.4 লিটার। আর তোমরা সবাই জানো অ্যাভোগাড্রো যে একটা সংখ্যা হয়, সেই সংখ্যার মানটা, ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যার মান তোমরা কমেন্টে জানিও। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়?
তো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় কি লবণের দ্রবণ, সল্ট সলিউশন। তো তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে বাড়িতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ কিন্তু মনে রাখা, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়, বেগুনি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত কি, KMnO4, ঠিক আছে, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর এর দ্রবণ কি বর্ণের হয়, বেগুনি বর্ণের হয়। এর প্রশ্ন, ওরাইজা স্যাটাইভা, ঠিক আছে, ওরাইজা স্যাটিভা বা স্যাটাইভা যাই হোক, কোনটির বিজ্ঞানসম্মত নাম? তো ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা, ঠিক আছে। নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়, কোনটি একটি এককোষী প্রাণী নয়, ঠিক আছে। তো যে অপশানগুলো ওখানে ছিল তার মধ্যে রাইট অ্যান্সার হবে ফিতাকৃমি। তো তোমাদের এইগুলো তোমরা একটু এক্সাম্পল মনে রাখবে, এককোষী প্রাণীর এক্সাম্পল, বহুকোষী প্রাণীর এক্সাম্পল, বিশেষ করে এককোষী প্রাণী। এককোষী প্রাণীর যে এক্সাম্পলগুলো তোমরা একটু মনে রাখবে, কারণ এই রিলেটেড প্রশ্ন কিন্তু থাকে এককোষী প্রাণীর নয় কোনটি, কারণ তিনটে দিয়ে দেবে, তিনটে এককোষী প্রাণীর নাম দিয়ে দেবে আর একটা বহুকোষী প্রাণীর নাম দেবে। তোমাদের বললো যে কোনটি এককোষী প্রাণী নয়, বা তিনটে বহুকোষী প্রাণীর নাম দিল, একটি এককোষী প্রাণীর নাম দেবে, দিয়ে বললো নিচে কোনটি এককোষী প্রাণী। তো সেই কারণে শুধুমাত্র তোমরা এককোষী প্রাণীর নামগুলো মনে রাখবে, কারণ এককোষী প্রাণীর সংখ্যা তো কম, সেই কারণে এককোষী প্রাণীর নাম মনে রাখা কিন্তু সহজ হবে, মানে ইম্পর্টেন্ট নামগুলো, ঠিক আছে, অবশ্যই। নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? তো এটা সেল থেকে এসছে প্রশ্নটা, ঠিক আছে। তো সেল থেকে প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে, কারণ সেল রিলেটেড প্রশ্ন, সেল থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর প্রত্যেক পরীক্ষায় থাকে। তো নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? রাইবোজোম, ঠিক আছে। আর কোষের পাওয়ার হাউস বলা হয় কোন অঙ্গাণুকে? কমেন্টে জানিও, কোষের পাওয়ার হাউস বলা হয়। মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে, ঠিক আছে। তো লালা গ্রন্থি কত জোড়া থাকে? 3 জোড়া, তোমরা সবাই জানো। আর লালা রসে থাকে কি, দেখো লালা রসে থাকে এক ধরনের উৎসেচক টায়ালিন। আর লালা রসে যে উৎসেচক থাকে সেই উৎসেচক কোন খাবার পাচনে সহায়তা করে? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, ঠিক আছে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। এরপরে দেখো 3 জোড়া লালা গ্রন্থির নাম আমি তোমাদের একটু বলে দিই। প্যারোটিড গ্রন্থি, মনে রেখো, ঠিক আছে, প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার, আর হচ্ছে সাবলিঙ্গুয়াল। এই তিনটে হচ্ছে লালা গ্রন্থি, সাবলিঙ্গুয়াল। ঠিক আছে। তো মানব শরীরে মোট কত জোড়া? 3 জোড়া, প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। পরের প্রশ্ন, গয়টার রোগটি কিসের কারণে হয়? দেখো আয়োডিনের অভাবে কি হয়? গয়টার, আয়োডিন, মনে রেখো, আয়োডিনের অভাবে কি হয়? গয়টার বা গলগণ্ড। লবণে কি থাকে? লবণে আয়োডিন থাকে কিন্তু। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কত নম্বর আর্টিকেলে আছে সেটা কমেন্টে জানাবে, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কত নম্বর আর্টিকেলে আছে সেটা কমেন্টে জানিও। দেখো ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছে? তো আমাদের যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে, সংবিধান সংশোধনী, সেখানে কিন্তু এই যে 42, ঠিক আছে, 42 সংবিধান সংশোধনী, এটাকে কী বলা হয়? মিনি কনস্টিটিউশন বলা হয়, ঠিক আছে, এটাকে কী বলা হয়? মিনি কনস্টিটিউশন। আর এই 42তম সংবিধান সংশোধনীতে এই সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছিল। আর এটা কত সালে? দেখো 4+2 করবে কত হয়? 6, তো সেই কারণে 1976, এইভাবে মনে রাখবে, 4+2 6, 1976। আর 44তম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো মনে রাখবে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল। এটা কত সালে হয়েছিল? 4+4 8, 1978 সালে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা কত নম্বর সংবিধান সংশোধনীতে বলা হয়েছে? 100তম সংবিধান সংশোধনীতে। আর জিএসটি কততম সংবিধান সংশোধনীতে জিএসটি আছে? 101তম। পরের প্রশ্ন দেখো,
ভিভিআই, ঠিক আছে, ভিভিআই বিভিন্ন পরীক্ষায় থাকে। ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? তো ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই নামকরণ কত সালে হয়েছিল? 1955 সালে ইম্পিরিয়াল ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামকরণ হয়, ঠিক আছে, 1955 সালে। আর ইম্পিরিয়াল ব্যাঙ্ক কত সালে গঠিত হয়? 1920 সালে। দেখো, ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বোম্বে আর ব্যাঙ্ক অফ মাদ্রাস, এই তিনটে ব্যাঙ্ক একসাথে কি নাম হয়েছিল? ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই তিনটে ব্যাঙ্ক একসাথে কি হয়েছিল? যুক্ত হয়ে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল কত সালে? 1920 সালে। আর সেই ব্যাংকের নাম 1955 সালে কী হয়েছিল? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুম্বাই, ঠিক আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? ঠিক আছে, ডিরেক্ট ট্যাক্স। তো জিএসটি, জিএসটি এর ফুল ফর্মটা আসে, জিএসটির ফুল ফর্মটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি একটু বলে দিচ্ছি, গুডস অ্যান্ড বাকিটা সার্ভিসেস ট্যাক্স। তো আমি বলে দিলাম গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। দেখো, এই কর থেকে, ট্যাক্স থেকে প্রশ্ন আসে, কোনটি প্রত্যক্ষ কর, ডিরেক্ট ট্যাক্স, আর কোনটি ইনডিরেক্ট ট্যাক্স। তো অবশ্যই তোমাদের মনে রাখবে জিএসটি কিন্তু ডিরেক্ট ট্যাক্স নয়, ঠিক আছে, প্রত্যক্ষ কর নয়। কেন নয়? তোমরা যে বিভিন্ন জিনিসপত্র কেনো সেখানে কিন্তু জিএসটি থাকে, জিনিসের দামের সাথে জিএসটি থাকে। তো তোমরা কিন্তু এই যে টাকাটা কাকে পেড করছো? দোকানদারকে। আর দোকানদার কিন্তু এই টাকাটা কাকে পেড করছে? গভর্নমেন্টকে। তো এই টাকাটা কিন্তু আমরা ডিরেক্টলি গভর্নমেন্টকে পেড করছি না, এই টাকাটা বিভিন্ন জিনিসপত্র কেনার থ্রুতে আমরা সরকারকে কিন্তু দিচ্ছি। আর ডিরেক্ট ট্যাক্স যেটা আমরা সরকারকে সরাসরি প্রদান করি, প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স, সেটা কী হয়ে যাবে? দেখো, ইনকাম ট্যাক্স, এটা কিন্তু আমরা ডিরেক্টলি সরকারকে দিচ্ছি। কর্পোরেট ট্যাক্স, ঠিক আছে। এরপরে আর কি আছে? বাণিজ্যিক ট্যাক্স যেটাকে বলা হয়। এরপরে অপ্রত্যক্ষ কর বা ইনডিরেক্ট, এর মধ্যে কি থাকবে? জিএসটি থাকবে, ভ্যাট থাকবে, মড ভ্যাট, আর আছে কি? এক্সাইজ ডিউটি, আবগারি শুল্ক। তো এইগুলো কি? জিএসটি, ভ্যাট, মড ভ্যাট, এক্সাইজ ডিউটি, এগুলো সব ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্টের ভিতরে কি? ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, আর হচ্ছে বাণিজ্যিক ট্যাক্স, ঠিক আছে। এগুলো একটু মনে রেখো। এগুলো মনে রাখলে কিন্তু, এই 4-5টা জিনিস মনে রাখলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই তোমরা পেয়ে যাবে। এরপরে অঙ্ক আছে, অঙ্ক কিন্তু পরের দিন করিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারের। তো গাইস, এই ছিল আজকের প্রশ্ন। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ডিটেলস অ্যানালাইসিস করে দিয়েছি। আর এই রিলেটেড বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, কনস্টেবল পরীক্ষায় সবগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।